দিয়েছে যে এই বঙ্গোপসাগরে এবং এই তৎসংলগ্ন এলাকায় নজরদারি বাড়াতে বাংলাদেশের কাছে একটা বন্দর চায় আমেরিকা, বা একটা বন্দর করার জন্য জায়গা চায় আর, এবং এটা নিয়ে সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলতেছে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, এই দ্য ইকোনমিক টাইমস এটি তো ভারতের পত্রিকা, যত ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, হঠাৎ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে মার্কিন সেনা মোতায়েন এবং এই বিষয়টিকে কেন্দ্র করে অনেকেই অনেক দিকে মোড় ঘোরাচ্ছেন। কেউ বলছেন তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে তার নিরাপত্তার স্বার্থে মার্কিন সেনা মোতায়েন করেছেন, আবার কেউ বলছেন ডক্টর ইউনূস চট্টগ্রাম স্থল বন্দর অটোমেটিক্যালি আমেরিকার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন, যার কারণে তারা এটা দখল করছেন। আজকে আমরা জানবো যে মূলত আগামী নির্বাচনকে কেন্দ্র করে নাকি তারেক রহমান নাকি বাংলাদেশ দখলের নিয়তে মার্কিন সেনা মোতায়েন করেছেন জাতিসংঘ এবং অন্তর্বর্তী সরকার। আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন, ভারতের খুবই জনপ্রিয় পত্রিকা দ্য ইকোনমিক টাইমস, অনেক পুরাতন পত্রিকা, সেই ইকোনমিক টাইমস এটা খবর দিয়েছে যে এই বঙ্গোপসাগরে এবং এই তৎসংলগ্ন এলাকায় নজরদারি বাড়াতে বাংলাদেশের কাছে একটা বন্দর চায় আমেরিকা, বা একটা বন্দর করার জন্য জায়গা চায় আর কি, এবং এটা নিয়ে সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলতেছে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, এই দ্য ইকোনমিক টাইমস এটি তো ভারতের পত্রিকা, যত ভালো না কেন এরা তো আসলে সবসময় সত্য খবর দেয় না, হতে পারে, কিন্তু আবার মানব জমিন আবার এটার অনুবাদও করেছে বাংলাদেশের। তো এই কারণে আর কি বললাম যে সোর্সটা মোটামুটি মনে একটু স্ট্রং, কারণ আমি চাই না আমার দর্শকদেরকে মিসগাইডেড করার জন্য এমন কোন নিউজ দিয়ে। তো মানব জমিন লিখেছে যে বঙ্গোপসাগরে উপস্থিতি বাড়াতে বাংলাদেশে বন্দর দেখছে যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে এর ভিতরে অনেক আলাপ আলোচনা আছে যে মার্কিন সেনারা কক্সবাজারে গেছে, মহড়া করেছে, রেডিসন হোটেলে উঠেছে, সেখানে নাকি নাম এন্ট্রি করে নাই, যদিও রেডিসন হোটেল বলেছে সবার নামই এন্ট্রি করা। এখন মার্কিন সেনারা রেডিসন হোটেলে কেন উঠেছে? আরে ভাই, মার্কিন সেনারা তো ভালো হোটেলে উঠবে, তাই না? তাদের তো টাকা পয়সার অভাব নেই। তো এইসব নিয়ে আলোচনা আছে। আবার শেখ হাসিনা এক সময় বলেছে যে আমেরিকা সেন্ট মার্টিন চায়, এটা নিয়ে আওয়ামী লীগের লোকেরা এখনো বলতেছে হ্যাঁ দেখো দেখো ওই সেন্ট মার্টিনের দিকে থাবা বাড়াচ্ছে। আবার ওই যে রেজন হাসান পরিবেশ উপদেষ্টা বলেছে যে সেন্ট মার্টিনে যাওয়া যাবে না, পরিবেশ রক্ষার জন্য বলছে। না, এইসব পরিবেশ কিছু না, আসলে সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দেওয়ার জন্য আসলে মানুষের যেতে দেওয়া হয় না। তো এইসব আলোচনা আছে। তো এর ভিতরে আবার এখন মানব জমিন ট্রান্সলেট করলো ইন্ডিয়ার ইকোনমিক টাইমসের একটা রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে বঙ্গোপসাগরে আমেরিকা তার উপস্থিতি বাড়াতে কোয়াড পোর্টস ফর ফিউচার প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দরের দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র। এখন বলি যে এই কোয়াড পোর্টস ফর ফিউচার এটা হচ্ছে কি, এই যেটা ব্রিক্স আছে না, ব্রিক্স এন্টি আমেরিকান জোট। ব্রিক্স মানে ব্রাজিলের বি, রাশিয়ার আর, ইন্ডিয়ার আই, বিআরআই সিতে চায়না, চায়নার সি, বিআরআই সি এস, এতে সাউথ কোরিয়া, সরি সাউথ আফ্রিকা। তো এই পাঁচটা দেশ নিয়ে হচ্ছে ব্রিক্স। তো এই ব্রিক্স জোটের একটা পাল্টা জোট করেছে আবার আমেরিকা, সেটা হচ্ছে কোয়াড। কোয়াড হচ্ছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এই চারটা দেশ নিয়ে গঠন করা হয়েছে কোয়াড। এটা হচ্ছে ব্রিক্সের বিরোধী। এবং মজার ব্যাপার হচ্ছে যে ব্রিক্স এবং কোয়াড দুটা বিরোধী জোট হলেও ইন্ডিয়া কিন্তু ওই দুটার ভিতরেই আছে। যদিও ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক তলানিতে থাকবার পরে বা সম্পর্ক খারাপ হওয়ার পরে কোয়াডে ওই কাগজে কলমে ইন্ডিয়া থাকলেও আমেরিকা আসলে আর কোয়াড নিয়ে ইন্ডিয়ার সঙ্গে অতটা পরামর্শ করে না। বাট জাপান এবং অস্ট্রেলিয়া তারা কোয়াডের অ্যাক্টিভ সদস্য হিসাবে আছে। তো এই যখন পরিস্থিতি, তখন এই কোয়াড পোর্টস ফর ফিউচার প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দরের দিকে নজর রাখছে আমেরিকা। কেন নজর রাখছে? নজর রাখছে যে এই অঞ্চলে চীনের যেই পদচারণা, সেই চীনের পদচারণা, চীনের অ্যাক্টিভিটি, এগুলোর উপরে তীক্ষ্ণ নজর রাখার জন্যই আসলে এই একটা বন্দর, বাংলাদেশের একটা বন্দর চায় আমেরিকা। সেই বন্দরটা হয়তোবা তৈরি করা বন্দর হতে পারে, অথবা কোনো জায়গা দিলে আমেরিকা সেই বন্দরটা বানিয়ে নিতে পারে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন আমেরিকা হঠাৎ বাংলাদেশের কাছে এই বন্দর চায়? আমেরিকার কি কোনো বিকল্প ছিল না? আমি আগেই বলেছি, ভারত কাগজে কলমে কোয়াডের সদস্য হলেও ভারতের সঙ্গে আমেরিকা কোনো কথা বলতে চায় না এই বিষয়ে। এবং আপনাদের আরেকটা খবরের দিকে নিয়ে যাই, সেটা হচ্ছে যে গতকালকের খবর, আফগানিস্তানের বাগরাম ঘাটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চান ট্রাম্প, কিন্তু আছে সমস্যা। আপনারা জানেন যে ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমর তাদের পতনের পর নতুন সরকার গঠন করে 20 বছর ধরে মার্কিন সৈন্য নিয়োগ করে রেখেছিল আমেরিকা।
এবং এই 20 বছরে প্রচুর মার্কিন সৈন্য নিহত হয়েছে, ব্রিটিশ সৈন্য নিহত হয়েছে এবং $2 ট্রিলিয়ন খরচ হয়েছে, কিন্তু তারপর শেষ পর্যন্ত তালেবানদের কাছে আত্মসমর্পণ করে সকল সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। এখন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেছেন যে সকল সেনাবাহিনী প্রত্যাহার করা ঠিক হয়নি, চীনকে মোকাবেলার জন্য আমাদের সকল সেনা প্রত্যাহার করা ঠিক হয়নি, আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরায় নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে প্রয়োজনে আমরা নতুন করে আফগানিস্তান আক্রমণ করব, ডোনাল্ড ট্রাম্প বলতেছে। এখন আফগানিস্তানকে বলতেছি যে ভালোই ভালোই এই বাগরাম ঘাঁটিটা আমাদেরকে আবার দিয়ে দাও। লন্ডন সফরে গিয়েছিলেন ট্রাম্প, সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন যে আমরা বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চাই। এই ঘাঁটিটি আমেরিকার প্রতিদ্বন্দ্বী দেশ চীনের কাছে কৌশলগত স্থান অবস্থা উল্লেখ করে ট্রাম্প বলেন যে চীন যেখানে নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করে সেই কারখানা থেকে এই বাগরাম ঘাঁটির দূরত্ব মাত্র 1 ঘন্টার। সুতরাং এই ঘাঁটি আমরা ফেরত চাই। এই বাগরাম ঘাঁটিতে 2টা রানওয়ে আছে, একটা কার্গো আর একটা বোমারু বিমান উঠতে পারে, অনেক বড় ঘাঁটি। সেখানে একটা কারাগারও ছিল, এই কারাগারে আফগানিস্তানের বিভিন্ন লোকদেরকে তারা জঙ্গি বলে আটকে রাখতো। এই অনেক বড় এই বাগরাম বিমান ঘাঁটি। এখন ট্রাম্প বলতেছেন স্ক্রিনে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে, বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। মার্কিন সেনা মোতায়েনকে কেন্দ্র করে নানান ধরনের গুঞ্জন দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, নানাভাবে অপবাদ যে দেশকে তিনি বিক্রি করেছেন জাতিসংঘের কাছে, আমেরিকা দখল করে নিয়েছেন বাংলাদেশের সমুদ্র বন্দর এলাকা। আসুন এটার এতগুলো প্রশ্নের সর্বশেষ উত্তর আজকে আমরা জানবো যে কেন মার্কিন সেনা বাংলাদেশে হঠাৎ। বিস্তারিত আরও রিপোর্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গত কয়েকদিন আগে এনসিপির শীর্ষ নেতার যে বক্তব্য, সেটি হলো যে বাংলাদেশে যে কোনো সময় সেনা শাসন চলে আসতে পারে বা এনসিপি সেনা শাসনের ভয় পাচ্ছে, এরকম বক্তব্য সম্বলিত খবর সমস্ত টেলিভিশনগুলো বা গণমাধ্যমগুলো প্রচার করে আসছিল তাদের লিড নিউজ হিসেবে। বাংলাদেশের সেনা শাসন নতুন কোনো ঘটনা নয়, অতীতে বহুবার ঘটেছে। আবার সেমি সেনা শাসন, অর্ধেক সেনা শাসন অর্ধেক সিভিল শাসন, এই দুটো মিলিয়ে 1-11 নামে আমাদের বাংলাদেশে যে একটা ক্রান্তিকাল আমরা পার করেছি, সেই আতঙ্ক আমাদেরকে এখনও তাড়া করছে। ফলে আমরা যখনই কোনো এদিক ওদিক দেখি, গণতন্ত্রের যাকে বলা হয় কর্তৃত্ববাদ দেখি, কোনো একটি রাজনৈতিক দলের ভুল দেখি, ভ্রান্তি দেখি, সবসময় আমরা 1-11 উদাহরণ টানি, বিশেষ করে 2008 থেকে আজ অবধি। অর্থাৎ বিএনপির পতন 1-11 মাধ্যমে, আবার 1-11 মাধ্যমে শেখ হাসিনার উত্থান। তো সেই উত্থানের পরে শেখ হাসিনা মোটামুটি 2014 অবধি যে একটা গণতান্ত্রিক পরিবেশ তিনি বজায় রাখার চেষ্টা করেছিলেন, যা 2014 সনে সম্ভব হয়নি রাখতে, এবং সেখানে একটি একতরফা বিনা ভোটের বিনা প্রতিদ্বন্দ্বের তার একটা নির্বাচন হয়ে যায় 2014 সনে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে তারা এই নির্বাচনটি বাধ্য হয়ে করেছে এবং তারা সুযোগ পেলে খুব দ্রুত একটা যাকে বলা হয় অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে তারা কেটে পড়বে, এরকম একটা ভাব তারা নির্বাচনের আগে দেখিয়েছিল। আর তারা বলার চেষ্টা করেছিল যে বিএনপি এবং জামাত যুগপৎভাবে আওয়ামী লীগকে এতটা অসহযোগিতা করেছে এবং সারা দেশে যেভাবে সন্ত্রাস এবং নৈরাজ্যর একটা খারাপ নজির, বদ নজির স্থাপন করেছিল, সেক্ষেত্রে বিনা ভোটের বা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনটি যদি না হতো তাহলে আরেকটি 1-11 চলে আসতো, দেশে জরুরি অবস্থা জারি হতো, সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতো এবং দেশের স্বার্থ সংরক্ষণের জন্য শেখ হাসিনা এই কাজ করতে বাধ্য হয়েছেন। যদিও এই কথাকে সবাই রংতামাশা, হাস্যরস হিসেবে আখ্যায়িত করছে, এই কারণে যে ওইরকম একটি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন তিনি পুরো 5 বছর তিনি টেনে নিয়েছিলেন এবং ক্ষমতায় বসে খুব অল্প সময়ের মধ্যে নিজের পেশি শক্তিকে তিনি বহাল রাখতে পেরেছিলেন, প্রশাসনের উপর তার কর্তৃত্ব রাখতে পেরেছিলেন, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণে রাখার পর বিরোধী দলকে এমন দৌড়ানির উপর রাখতে পেরেছিলেন, যার ফলে তার মনে হয়েছিল যে তিনি কেন আবার একটা নির্বাচন দিবেন। বিরোধী দলের তো জনসমর্থন নেই, যদি জনসমর্থন থাকতো তারা বিদ্রোহ করে বিপ্লব করে আওয়ামী লীগকে উচ্ছেদ করত। তো এই বিশ্বাস তাকে 2018 সন পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে আবার যা কিনা 2025 সন পর্যন্ত তাকে আবার টেনে নিয়ে যায়।
তো এই যে পুরো সময়টি 2014 থেকে 2025 পর্যন্ত আমরা যারা বক্তব্য দিয়েছি, আমরা সবসময় একটা 1/11 আর একটা মার্শাল লয়ের, আর একটা সামরিক শাসনের, আর একটা তৃতীয় শক্তির যে আগমন হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে, এই কথা আমরা বারবার বলে আসছি। এবং যারা আমরা এই কথাগুলো বলতাম তাদেরকে আওয়ামী লীগ সরকার গণশত্রু মনে করত এবং তাদেরকে নানাভাবে নাজেহাল করার জন্য, তাদের জীবনকে তছনছ করে দেওয়ার জন্য রাষ্ট্রশক্তি করে নাই এহেন কোনো কুকর্ম নেই। অনেকে দেশ ছেড়ে চলে গেছেন। দেশের মধ্যে যারা ছিলেন তাদের পরিবার পরিজন, ঘর বাড়ি, সমাজ সংসার সব কিছু তছনছ করে দেওয়ার জন্য গোয়েন্দা সংস্থাগুলো যা করা দরকার, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, ব্যবসা বাণিজ্য ধ্বংস করা, মামলা মোকদ্দমায় ফাঁসানো, গুম করা, সব কিছু করে তারা ক্ষমতায় থেকেছেন বটে, কিন্তু পুরো গণতন্ত্রের যে ধারাবাহিকতা, তারপর রাজনৈতিক নেতাকর্মীদের যে ব্যাকবোন এবং স্বপ্ন দেখার, মানুষের যে স্বপ্ন দেখার যে শক্তি, এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। আর তার ফলে কি হলো, 2024 সনে একটা সফল বিপ্লবের পরেও যখন একটি সরকার গঠিত হলো, এটাকে না 1/11 বলা যাচ্ছে, না তৃতীয় শক্তি বলা যাচ্ছে, না এটাকে মার্শাল ল সরকার বলা যাচ্ছে, কোনো কিছু বলা যাচ্ছে না। এরকম একটা সরকার এলো যেটি বৈচিত্র্যহীন, যেটি ভাবলেশহীন এবং যেটির কোনো ব্যাকরণগত অর্থ নেই। কেউ এটাকে মার্কিন ডিপ স্টেট পলিসির একটা পরীক্ষামূলক প্রকল্প হিসাবে বিবেচনা করছে, যে আমেরিকা একটা প্রকল্প বাংলাদেশে চালু করলো, এটা যদি সফল হয় তাহলে অন্যান্য দেশে এই কাজগুলো করবে। তারা আফগানিস্তানে হামিদ কারজাইকে দিয়ে যেভাবে একটা পরীক্ষামূলক সরকার ব্যবস্থা চালু করেছিল, ঠিক ওইরকম একটা সরকার ব্যবস্থা বাংলাদেশে চালু করেছে বলে নানা রকম কথাবার্তা বিভিন্ন মহল থেকে ঠাট্টা মশকারা সহকারে বলা হচ্ছে। তো যাই হোক না কেন, 2014 সনের পরে বা 2018 সনের পরে, এমনকি 2024 সনের নির্বাচনের পরে শেখ হাসিনা সকল কিছু শক্ত হাতে, বিশেষ করে প্রশাসন যেভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, এই যে নতুন যে পরীক্ষামূলক দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।